তাহলে ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা এই প্যান্ডেমিক পরিস্থিতিতে আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে যে অংশটা পড়ব, আমরা আগের ভিডিওগুলো সমস্তগুলো পরপর করে দেখেছি সেন্ট্রাল ডগমার যে পার্টগুলো। এই সেন্ট্রাল ডগমার একটা নির্দিষ্ট পার্ট, যেটা জিন সিনথেসিস বা কোনো জিন এমআরএনএ বা কোনো জিনের বহিঃপ্রকাশের ক্ষেত্রে তার নিয়ন্ত্রণটা কীরকম হয়, রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন, সেটা আমরা আজকে দেখব। ইউক্যারিওটিক এবং প্রোক্যারিওটিক কোষে জিনগুলো কীরকমভাবে নিয়ন্ত্রিত হবে, অর্থাৎ কোন জিন সিনথেসিস হবে বা কোন জিন সিনথেসিস হবে না, এই নিয়ে কাজ করতে করতে কিছু নতুন জিনিস আমাদের সামনে আসে। স্যার জি.ডব্লিউ. বিডল অ্যান্ড ই.এল. টটাম নিউরোস্পোরা ক্রাসা নামক একটি ছত্রাকের উপর কাজ করতে করতে তারা আবিষ্কার করেন ওয়ান জিন ওয়ান এনজাইম হাইপোথেসিস, যার জন্য 1958 সালে তারা নোবেল প্রাইজ পান। এইটাতে তারা বললেন যে পার্টিকুলার একটি জিন পার্টিকুলার একটি এনজাইম তৈরি করতে পারে। মানে জিনের এক্সপ্রেশনটা বলতে গিয়ে, মানে একটা জিন তার বহিঃপ্রকাশ কিভাবে ঘটায়, একটা জিন পার্টিকুলার একটা এনজাইম তৈরি করে তার বহিঃপ্রকাশ তৈরি করে। পরবর্তীকালে সেটা তারা বললেন যে একটা জিন থেকে কেবলমাত্র যে একটা এনজাইম তৈরি হয় তা নয়, একটা জিন থেকে একটা প্রোটিন তৈরি হতে পারে। কারণ আমরা জানি ডিএনএ যেটা জিনের পার্ট, ঠিক আছে, তার থেকে আরএনএ থেকে প্রোটিন, এভাবে তো তৈরি হয়। তখন তারা বললেন ওয়ান জিন ওয়ান পলিপেপটাইড, মানে পলিপেপটাইড মিনস প্রোটিনটাকে তারা সরলভাবে বললেন ওয়ান জিন ওয়ান পলিপেপটাইড। এই কনসেপ্টটা এলো ওয়ান পলিপেপটাইড থেকে একটা নির্দিষ্ট উৎসেচক। তো এখন প্রশ্ন হচ্ছে যে এক্সপ্রেশনের বহিঃপ্রকাশটা তো এরকমভাবে হলো, কিন্তু তার পদ্ধতিটা কি? সেখানে পদ্ধতির কথা বলতে গিয়ে তারা পার্টিকুলার দুটো টার্ম নিয়ে এলেন। একটা হচ্ছে ইনডিউসার আর একটা হচ্ছে রিপ্রেসার। ইনডিউসার কথার মানে তোমরা জানো, যে প্রভোক করে, যে ইনডিউস করে, যে আবিষ্ট করে। যারা প্রোক্যারিওটিকের উপর কাজ করছিলেন, তারা কাজ করতে গিয়ে দেখলেন যে তারা স্যাকারোমাইসিস বা ইস্ট নিলেন এবং ইস্টকে একটা কলাকর্ষণ মাধ্যমে তারা গ্রো আপ করতে চেষ্টা করলেন, রিপ্রোডাকশন করতে চেষ্টা করলেন। সেটা করতে গিয়ে তারা দেখলেন যে ইস্টের পার্টিকুলার ওই মাধ্যমে, কর্ষণ মাধ্যমে, যদি ল্যাকটোজ ইজ এ কাইন্ড অফ ডাইস্যাকারাইড মেড অফ গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোজ, এই ডাইস্যাকারাইডটি যদি আমরা ওই মাধ্যমে, কর্ষণ মাধ্যমে যদি আমরা অ্যাড করে দিই, তাহলে ইস্টের বডির মধ্যে ওই ল্যাকটোজটাকে পরিপাক করার মতো একটি উৎসেচক তৈরি হবে। শুধু তাই নয়, পরবর্তীকালে তারা আরও প্রমাণ করলেন বিজ্ঞানীরা যে কলাকর্ষণ মাধ্যমে এইভাবে কোনো সাবস্ট্রেটকে যোগ করে কোনো যৌগের মধ্যে পার্টিকুলার কোনো উৎসেচককে তৈরি করা যায়। এইভাবে ওই জীবটা কিন্তু অভিযোজিতও হতে পারে। তাই জন্য এই ধরনের উৎসেচকগুলো, যেগুলো কিনা কোনো সাবস্ট্রেট কলাকর্ষণ মাধ্যমে যোগ করার ফলে তৈরি হচ্ছে, সেই উৎসেচকগুলোকে অভিযোজিত উৎসেচক বা অ্যাডাপটিভ এনজাইমস রূপে নামকরণ করে। পরবর্তীকালে সেই অ্যাডাপটিভ এনজাইমসগুলো আবার পরিবর্তিত হয়ে ইনডিউসেবল উৎসেচক বা আবিষ্টকারী উৎসেচক বা ইনডিউসেবল উৎসেচক বলে নামকরণ করা হয়, যেগুলো কিনা নর্মাল কোষে এই ধরনের উৎসেচকগুলো কিন্তু থাকে না। কিন্তু যদি কলাকর্ষণ মাধ্যমে যদি আমরা পার্টিকুলার সেই সাবস্ট্রেটটি বা বস্তুটি অ্যাড করি, তাহলে জীবদেহের মধ্যে ওই ধরনের উৎসেচক, তাকে পরিপাক করার বা বিপাক করার উৎসেচকগুলো তৈরি হবে। তাহলে একটা পার্টিকুলার সাবস্ট্রেটের জন্য যখন একটা জীবদেহে একটা নতুন উৎসেচক তৈরি হচ্ছে, অর্থাৎ একটা পজিটিভ কাজ হচ্ছে,
এই জন্য এই এক্সপ্রেশনটাকে আমরা বলছি পজিটিভ এক্সপ্রেশন অর ধনাত্মক রেগুলেশন বা ধনাত্মক নিয়ন্ত্রণ। আবার ঠিক এর উল্টো হচ্ছে যখন আমরা রিপ্রেসারে যাচ্ছি। রিপ্রেসার ঠিক ইনডিউসারের অপোজিট, বলছে যে সাবস্ট্রেট বা যে পদার্থ কলাকর্ষণ মাধ্যমে যোগ করার ফলে জীবদেহে স্বতঃস্ফূর্তভাবে কাজ করছিল এমন একটি এনজাইম, তার বহিঃপ্রকাশ বাধাপ্রাপ্ত হয়। আমরা ইনডিউসারে বলছিলাম যে যে উৎসেচকটি ছিল না, সাবস্ট্রেট যোগ করার ফলে নতুন করে একটা উৎসেচক তৈরি হলো। এখানে আমরা বলছি উৎসেচকটা ছিল, সে নর্মাল কাজ করছিল, কিন্তু একটা সাবস্ট্রেট যোগ করার ফলে তার বহিঃপ্রকাশটা বাধাপ্রাপ্ত হলো। সেটাকে আমরা বলছি রিপ্রেসার। ট্রিপ্টোফ্যান একটি অ্যামাইনো অ্যাসিড, জানি নর্মালি ব্যাকটেরিয়া দেহে এই অ্যামাইনো অ্যাসিডটি সংশ্লেষ হয়। যদি আমরা অনুশীলন মাধ্যমে বা কর্ষণ মাধ্যমে যদি আমরা অধিক মাত্রায় ট্রিপ্টোফ্যান যোগ করি, তাহলে ব্যাকটেরিয়ার দেহে ট্রিপ্টোফ্যান বিপাককারী যে উৎসেচক, তার যে নর্মাল এক্সপ্রেশন মানে যেটা ট্রিপ্টোফ্যানকে সে বিপাক করতে পারত, সেই উৎসেচকটাই তৈরি হবে না, ঘাটতি লক্ষ্য করা যাবে। এক্ষেত্রে ট্রিপ্টোফ্যান নিজেই নিজের বিপাকে বাধা দান করছে, এই জন্য এটা হচ্ছে ঋণাত্মক এক্সপ্রেশন বা রিপ্রেসেবল এক্সপ্রেশন। তাহলে আমরা দু ধরনের এক্সপ্রেশন দেখলাম, একটা ধনাত্মক এক্সপ্রেশন, একটা ঋণাত্মক এক্সপ্রেশন। এরপরে আমরা সরাসরি, এতক্ষণ আমরা অনেক ভূমিকা করছি না, এরপরে আমরা সরাসরি চলে যাব ওপেরন। স্যার জেকব মোনড, ফ্রাঙ্কোইস জেকব, জোসুয়া লেডারবার্গ, অ্যান্ড্রে লোফ, এই সমস্ত বিজ্ঞানীরা এই ওপেরন নিয়ে কাজ করেছিলেন। ওপেরন তোমাদের কাছে একটা একদম নতুন জিনিস। ওপেরন কি? গোদা বাংলায় বললে কতগুলি জিনের সমাহার, যারা পাশাপাশি বসে কোনো একটি নির্দিষ্ট পলিপেপটাইডের এক্সপ্রেশনটাকে রেগুলেট করে বা নিয়ন্ত্রণ করে। কারণ সব জিন যে কেবলমাত্র একটা নির্দিষ্ট উৎসেচক তৈরি করবে শুধু তো তা নয়, কিছু কিছু জিন আছে যারা ওই উৎসেচক উৎপাদনকারী জিনগুলোর কার্যকারিতাকেও নিয়ন্ত্রণ করবে। তাহলে সেই জিনগুলোকেও উৎসেচক উৎপাদনকারী জিনের সাথেই থাকতে হবে। আমি আমার বাড়ির সদস্য, আমার বাড়িতে আমার উপরে যে বাবা মারা আছে, তারা যদি আমার সাথে না থাকে, তারা কি আমার কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করতে পারবে? পারবে না। তারা আমার বাবা মা আমি, তাহলে আমরা পাশাপাশি যদি না থাকি, ধরো তিনটে জিন পাশাপাশি যদি না থাকি, আমার বাবা মা আমার কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তাহলে আমার বাবা, আমার মা আর আমি একসাথে হচ্ছে ওপেরন। বলছে প্রোক্যারিওটিক কোষে ডিএনএতে বর্তমান যে সাংগঠনিক জিন, যেখান থেকে মূলত উৎসেচকগুলো তৈরি হয়, এবং তাদের নিয়ন্ত্রণকারী যে জিনগুলো যখন সম্মিলিতভাবে একটা কার্যকারী একক বা গঠন তৈরি করবে, যারা কিনা বিপাক ক্রিয়াটাকে, মানে ওই উৎসেচক তো একটা নির্দিষ্ট বস্তুকে বিপাক করবে, যেটা আমি সাবস্ট্রেটে যোগ করেছিলাম, সেই বিপাক ক্রিয়াকে প্রভাবিত করতে পারবে বা নিয়ন্ত্রিত করতে পারবে, তখন সেই জিনগত কার্যকরী একককে আমরা বলছি ওপেরন। এরকম ওপেরন তিন ধরনের হয়: ল্যাকটোজ ওপেরন, ট্রিপ্টোফ্যান ওপেরন এবং অ্যারাবিনোজ ওপেরন, যেটা আমরা ইকোলাইয়ে দেখতে পাই। এখন বারবার ল্যাকটোজ ওপেরন আমরা পড়ছি, আমরা ল্যাকটোজ ওপেরনটাই মূলত এখানে পড়ব। দেখো ল্যাকটোজ, এখানে আমরা ছবিটা দিচ্ছি। ল্যাকটোজ কীরকমভাবে তৈরি হয়, একটা গ্যালাক্টোজ এবং একটা গ্লুকোজ, তারা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড, হ্যাঁ, একটা জল বেরিয়ে গিয়ে তারা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড তৈরি হয়। এটা যদি আদ্র বিশ্লেষণ করি আমরা, মানে যেটা আমরা ইনডিউসেবল ওপেরনের ক্ষেত্রে, ইনডিউসার বা ধনাত্মক বিক্রিয়ার ক্ষেত্রে বলছিলাম, যে মাধ্যমে যদি আমি ল্যাকটোজ দিই, তাহলে এমন একটা উৎসেচক তৈরি হবে যেটা ল্যাকটোজকে বিপাক করতে পারবে। সেই উৎসেচকটি কি? সেই উৎসেচকটি হচ্ছে বিটা গ্যালাক্টোসাইডেজ। এই বিটা গ্যালাক্টোসাইডেজ উৎসেচকটি ল্যাকটোজকে বিপাক করে গ্যালাক্টোজ এবং গ্লুকোজ আদ্র বিশ্লেষণের মাধ্যমে তৈরি করতে পারবে, যদি আমি কিনা মাধ্যমে ল্যাকটোজ যোগ করি।
তাহলে ল্যাকটোজ নিজে নিজেকে ভেঙে গ্লুকোজ আর গ্যালাক্টোজ তৈরি করবে। দেখো স্ট্রাকচার দেখো, একটা গ্যালাক্টোজ এবং একটা গ্লুকোজ, ছবিগুলো তোমরা দেখতে পাবে। আবার এই বিটা গ্যালাক্টোসাইডেজ এর আরও একটা ফাংশন আছে, খুব অল্প মাত্রায় হলেও এই বিটা গ্যালাক্টোসাইডেজ ল্যাকটোজকে অ্যালোল্যাকটোজ, স্ট্রাকচারটা দেখো, অ্যালোল্যাকটোজ বলে একটি কম্পাউন্ডে ট্রান্সফার করতে পারে। হচ্ছে অ্যালোল্যাকটোজের ছবি, দেখো ল্যাকটোজ কীভাবে মডিফাইড ইন্টু অ্যালোল্যাকটোজ। এটা খুব অল্প পরিমাণে হয়, কিন্তু হয়। তাহলে ল্যাকটোজ একাধারে দুটো কাজ করতে পারে বিটা গ্যালাক্টোসাইডেজ, ল্যাকটোজকে ভেঙে আদ্র বিশ্লেষণ করে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ যেমন তৈরি করতে পারে, তেমন তার সাথে সাথে ল্যাকটোজকে অ্যালোল্যাকটোজেও ট্রান্সফার করতে পারে। এবার আমরা সরাসরি চলে যাব ল্যাক ওপেরন বা ল্যাকটোজ ওপেরন। বলছে ইকোলাই, আমরা যেটা এক্ষুনি বললাম, ইকোলাই অনুশীলন মাধ্যমে যদি আমি ল্যাকটোজ নামক দ্বিশর্করা যোগ করি, তাহলে ইকোলাইয়ের ব্যাকটেরিয়ার ডিএনএতে যে সাংগঠনিক জিনের প্রভাবে এমন একটি উৎসেচক তৈরি হবে যে কিনা ওই ল্যাকটোজ দ্বিশর্করাটাকে ভেঙে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ তৈরি করতে পারবে। সেই যে জিনের যে একক, সেই এককটিকে আমরা একসাথে বলছি ল্যাক ওপেরন বা ল্যাকটোজ ওপেরন। এতে কি কি থাকে, এই ওপেরনের মধ্যে কি কি থাকে, আমরা আজকে মূলত সাংগঠনিক জিনটা নিয়ে পড়ব। সাংগঠনিক জিন কিন্তু প্রথমেই থাকে না, প্রথমে রেগুলেটরি জিন, অপারেটরি জিন এবং প্রোমোটার জিন, এই তিনটে থাকে, তারপরে তিনটে সাংগঠনিক জিন থাকে। রেগুলেটর, অপারেটর, প্রোমোটার, এই অংশগুলো আমরা পরবর্তী সেকশনের ভিডিওটায় আমরা দেখব। প্রথমে আমরা যে উৎসেচকটি তৈরি হয় ধনাত্মক প্রক্রিয়ার মাধ্যমে, যে কিনা ল্যাকটোজকে বিপাক করে গ্লুকোজ এবং গ্যালাক্টোজে পরিণত করতে পারে, সেই তিনটি সাংগঠনিক জিন। প্রথমে থাকে ল্যাক জেড জিন, যেটা কিনা ছবিটা দেখো তোমরা ভালো করে, যে কিনা অপারেটরের ঠিক ডান পাশে অবস্থান করে ল্যাক জেড জিন। এই ল্যাক জেড জিনটি প্রথম জিন, যেটা রেগুলেটরি জিনের কাছাকাছি অবস্থান করে। 3510 বেস পেয়ার নিয়ে গঠিত। এখান থেকে বিটা গ্যালাক্টোসাইডেজ নামক উৎসেচক সংশ্লেষ হয়। এর আণবিক ওজন 5 লাখ ডাল্টন বা 500 কেডি, কিলো ডাল্টন, এবং এটা 4টে অধ একক নিয়ে তৈরি। এটি ল্যাকটোজ নামক দ্বিশর্করাকে ভেঙে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ তৈরি করে। এরপরে দ্বিতীয়, তার ডান দিকে আছে ল্যাক ওয়াই জিন, যেটা ল্যাক জেড জিনের পাশেই অবস্থান করে। এটা 780 বেস পেয়ার নিয়ে গঠিত। এটি বিটা গ্যালাক্টোসাইডেজ পারমিয়েজ নামক একটি উৎসেচক সংশ্লেষ করতে পারে, যার আণবিক ওজন হচ্ছে 3000 ডাল্টন বা 30 কেডি এবং 260টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি। মনে করা হয় এই উৎসেচকটি প্লাজমা পর্দার বাইরে থেকে ল্যাকটোজকে কোষের ভিতরে পরিবহন করতে সুবিধা করে, যাতে করে ওই ল্যাকটোজ আবার বিটা গ্যালাক্টোসাইডেজ তৈরি করতে পারে এবং ল্যাকটোজ আর গ্লুকোজ আর গ্যালাক্টোজে ল্যাকটোজকে ভাঙতে পারে। এরপরে থার্ড সাংগঠনিক জিন, যেটা ল্যাক ওয়াই জিনের ডান পাশে অবস্থিত, লাস্ট সাংগঠনিক জিন ট্রান্স অ্যাসিটাইলেজ জিন বা ল্যাক এ জিন, যেখান থেকে বিটা গ্যালাক্টোসাইডেজ ট্রান্স অ্যাসিটাইলেজ বলে একটি উৎসেচক তৈরি হয়। এটা 825 বেস পেয়ার নিয়ে তৈরি। এর আণবিক ওজন 60,000 ডাল্টন বা 60 কেডি এবং এটি 275টি অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি থাকে। এর কাজ হলো অ্যাসিটাইল কোএনজাইম এ থেকে অ্যাসিটাইল গ্রুপকে বিটা গ্যালাক্টোসাইডে স্থানান্তরিত হতে সাহায্য করে এবং অনেকে মনে করেন এই উৎসেচকটি ল্যাকটোজ পরিপাকের ফলে যে টক্সিক পদার্থগুলি কোষের মধ্যে সৃষ্ট হয়, সেই টক্সিক পদার্থগুলোকে কোষের বাইরে নির্গত হতে সাহায্য করে। তাহলে আজকে আমরা ল্যাকটোজ ওপেরনের তিনটে সাংগঠনিক জিন নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা পরের ভিডিওতে এই তিনটে সাংগঠনিক জিন কিভাবে রেগুলেশন হয়, সেটা ধনাত্মক এবং ঋণাত্মক দুটোই কিভাবে হয় এবং তাদের কাজ কী কী, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব।